সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। Okay. তাহলে আমরা শুরুতেই জানতে চাই তোমাদের মতামত। রিপ্রোডাক্টিভ হেলথের মোটামুটি তোমরা এখন জানো যে কি কি কম্পোনেন্টস নিয়ে কাজ করছি, সবগুলো তোমাদের এখন জানা আছে। তাহলে তোমরা চিন্তা করে বলো যে কোন কোন জায়গায় রিপ্রোডাক্টিভ হেলথের কোন কোন জায়গায় মেল পার্টিসিপেশনটা নাই বা খুবই কম আছে, যেখানে আমাদের ইমপ্রুভ করা দরকার। এটা কি বলো, একটু নিজেদের মধ্যে থেকে একজন একজন করে বলো। চাইল্ড প্রেগনেন্সিতে ডেলিভারির ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মেল পার্টিসিপেশন দরকার ম্যাডাম। ডেলিভারি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ জি ডেলিভারিটা ম্যাডাম। কোথায় হবে, বাসায় হবে না হসপিটালে, হসপিটালে, সেই ক্ষেত্রে এই পার্টিসিপেশন। ডিসিশন নেওয়ার একটা বিষয় আছে। একদম ঠিক বলেছো, এখানে মেল পার্টিসিপেশন হচ্ছে। তাহলে এই ডিসিশনটা মেইনলি কে নিচ্ছে এখন প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, তাহলে এই ডিসিশনটা কে নেয়? মেল পার্টিসিপেশন করতেছে, ফিমেল পার্টিসিপেশন দরকার। ফিমেল দরকার। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে মেল পার্টিসিপেশনটা কোথায় কোথায়? ফ্যামিলি প্ল্যানিং মেথড গুলো তো এখন ফ্যামিলি বেশিরভাগ ক্ষেত্রে, প্ল্যানিং মেথড বলো। বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে প্লাস 90% প্লাস ক্ষেত্রে মেয়েদেরকে নিতে বলা হয়, যেটা 90%ই ফিমেলদের, কিন্তু ফিমেলরা মেয়েদের ইউজ করছে। পার্সেন্ট কম। মানে এখানে ফ্যামিলি প্ল্যানিং এ মেল পার্টিসিপেশনটা বাড়াতে হবে। ফ্যামিলি প্ল্যানিং আর কিসে? আর কিসে বলো। ওমেনদের জবের ক্ষেত্রে মেল পার্টিসিপেশন দরকার। ম্যাম সেফ জবের ক্ষেত্রে অর্থাৎ মেয়েরা ওয়ার্ক প্রেগনেন্সিটা প্লেসে যাবে কিনা, এমপ্লয়মেন্টে যাবে প্রেগনেন্সিটা কিনা, মানে সেটার কন্টিনিউ ডিসিশনে, তাই করার না জন্য নাকি? যতটা সাপোর্ট সানোয়ারা, দেওয়া তোমার কথা শোনা দরকার। যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ, সেই মাদারহুডে কি কি বিষয় একটু আলাদা আলাদা করে বলো। কিভাবে পার্টিসিপেট করবে, ধরো ইন্টিনেটাল কেয়ারে পার্টিসিপেশন কিভাবে হবে? হুম 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 হুম। ভেরি গুড, খুব ভালো। এই ব্যাপারে কেয়ার নিবে। এখন পার্টিসিপেশন যদি বাড়ে, ধরো, হ্যাঁ, আর কেউ কিছু বলবে? আর কোথায় কোথায় মেল? ম্যাডাম, প্রেগনেন্ট হলে পারে মেয়েদেরকে জবে যাইতে দেয় না, সেই ক্ষেত্রেও মেলদেরকে পার্টিসিপেশন করতে হবে। সেখানে যে আমাদের তাহলে কি কাজ, মেল পার্টিসিপেশন করানোর আগে আমাদের মেলকে কি কি ভাবে ইয়ে করা দরকার, এম্পাওয়ার করা দরকার? এডুকেশন করতে হবে যে রিপ্রোডাক্টিভ টাইমে তাদের জবে থাকলে তাদের ফিজিক্যাল, যদি অন্য কোনো কমপ্লিকেশন না থাকে, তাদের মেলদের কাছে ফিজিক্যাল আমাদের মেন্টালি ইনফরমেশন ভালো গুলো থাকে। পৌঁছাতে হবে, তাই না? অনেক ক্ষেত্রেই তারা জি জানে ম্যাডাম। না, গুরুত্বটাও জানে না, তাই না? তাহলে মেইলকে নলেজ দিতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে জানাতে হবে। তা নাহলে তো সে পার্টিসিপেট করবে না, তাই না? পার্টিসিপেট করে লাভটা কি হবে? ধরো এই যে একটু আগে বলছিলে যে এন্টিনেটাল কেয়ারে তুমি মেল পার্টিসিপেশন চাচ্ছ, তাহলে কি লাভ হবে এতে? লাভটা কি? চাইল্ড চাইল্ড হেলথ ভালো হবে, মর্টালিটি রেটটা কমবে, মরবিডিটি গুলো কমবে। সো ম্যাটার্নাল হেলথ ইমপ্রুভ করবে, আউটকামটা ভালো হবে, তাই তো? সেই মাদারহুডটা এনশিওর করা যাবে, তাই তো? এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি এই কথাগুলোই। তাহলে আমরা সেশনটা শুরু করছি। সেশনে কি অবজেক্টিভস আছে মেরি? হ্যাঁ, চিহ্নিত হচ্ছে না। কি অবজেক্টিভস আছে বলো। ওকে, তাহলে কম্প্রিহেন্ড কথাটার মানে কি কেউ বলবে? যে কোনো একজন বলো, কম্প্রিহেন্ড কথাটার মানে কি? কম্প্রিহেনশন করেছো এস্টাবলিশ ছোটবেলায়? করা বা ইমপ্রুভ করা। ছোটবেলায় কম্প্রিহেনশন করেছো? করো নাই? করলে তো কম্প্রিহেন্ড কথাটার মানে কি?
কম্প্রিহেনশন থেকে কম্প্রিহেন্ড কি মানে, কি জন্য বলছিলে? হাবিব বলছিল বোধহয়, নাকি কি মানে কি? এটা ইনক্লুড করা বা এটার সাথে এস্টাবলিশ করা কম্প্রিহেন্ড মানে মানে তো include ব্যাপক, করা না, মানে ব্যাপক বা সামগ্রিক ভাবে বোঝানো। বোঝানো। কম্প্রিহেন্ড করা মানে বোঝানো, এক্সপ্লেন আন্ডারস্ট্যান্ড। করা। এটা যদি বড় ভালোভাবে একদম বিস্তৃত ভাবে বোঝানো হয় সেটা কি বলছে? কম্প্রিহেন্ড। বুঝতে পারছো? অর্থাৎ ব্যাখ্যা বুখ্যা সহ বুঝতে পারবা, এটাই হলো কম্প্রিহেন্ড। আমরা কম্প্রিহেনশন লিখেছি না, এরকমই ছিল। তাহলে এই মিনিং, মেল পার্টিসিপেশন মানেটা কি সেটা বুঝতে পারবে, কি রোল আছে এটা তোমরা কিছু কিছু বলেছো, তাই না? রোলগুলো বুঝতে পারবে। তাহলে এইটা হলো আমাদের কটা অবজেক্টিভস? 4টা হলো আমাদের অবজেক্টিভস। আশা করি এই অবজেক্টিভস গুলো এট দি এন্ড অফ দ্য সেশন তোমরা অবশ্যই এটা আমাকে উত্তর দিতে পারবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ মেল পার্টিসিপেশন। The word reproductive health implies both men and women. প্রথম কথাই এটা যে রিপ্রোডাক্টিভ হেলথ বলতে যদি বেশি মানুষ বলে, অনেকেই শুধুমাত্র উইমেনকেই মিন করে, তাই না? কিন্তু আমাদের জানতে হবে, আমরা সবাই অলরেডি জানি যে রিপ্রোডাক্টিভ হেলথ শুধুমাত্র উইমেন কনসার্ন না, মেন অলসো দেয়ার। এটাই বলা হচ্ছে দ্য মেন আর পার্টনার্স ইন রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়ালিটি, সবাই জানি আমরা, তাই না? মেন্স রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড দেয়ার বিহেভিয়ার্স impact on women's reproductive health and children's well-being and society as well. কি লাভ হচ্ছে? মেন্স রিপ্রোডাক্টিভ হেলথ এবং মেন্স রিপ্রোডাক্টিভ বিহেভিয়ারের যদি কি ইম্প্যাক্ট আছে, উইমেন্স রিপ্রোডাক্টিভ হেলথের উপর ইম্প্যাক্ট, চিলড্রেনদের ওয়েলবিং এর উপর ইম্প্যাক্ট আছে, ওভারঅল সোসাইটির ওয়েলবিং, অর্থাৎ যে সোসাইটিতে চিলড্রেন, উইমেন, মেন সবাই ভালো থাকে, তাহলে অল সোসাইটির পিপলই ভালো থাকে, এটাই মিন করেছে। এখন কি কি টার্ম আমরা ইউজ করি? টার্মস ইউজ ফর ইনভলভমেন্ট অফ মেন ইন রিপ্রোডাক্টিভ হেলথ, শুধুমাত্র মেন্স পার্টিসিপেশন, মেন্স রেসপন্সিবিলিটি, মেল মোটিভেশন, মেল ইনভলভমেন্ট, মেন অ্যাজ পার্টনার্স, মেন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, এই সমস্তগুলোই অ্যাকচুয়ালি মিন করে মেন্স ইনভলভমেন্ট ইন রিপ্রোডাক্টিভ হেলথ। সব টার্মিনোলজি মিনিংগুলোই কিন্তু মেন্স ইনভলভমেন্টের কে উদ্দেশ্য করে। So এই যে মেন্স ইনভলভমেন্ট আর পার্টিসিপেশন, এটা একটা কমপ্লেক্স প্রসেস অফ সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ। সো আলটিমেটলি আমরা কি চাই? মেল পার্টিসিপেশন করার মাধ্যমে বা মেল ইনভলভমেন্ট করার মাধ্যমে, মেন্সকে রেসপন্সিবল করার মাধ্যমে, মেলকে মোটিভেট করার মাধ্যমে, ওকে, অ্যাজ পার্টনার হিসেবে তাকে রিয়েল পার্টনার তৈরি করার জন্য, জাস্ট বাই নেমে পার্টনার না, সত্যিকারের পার্টনার হিসেবে পাওয়ার জন্য। আলটিমেটলি এটা একটা কমপ্লেক্স প্রসেস। কি চাই আমরা? সোশ্যাল চেঞ্জ চাই, বিহেভিয়ার চেঞ্জ চাই, আমরা সোসাইটাল চেঞ্জ চাই, বিহেভিয়ার চেঞ্জ চাই। আমরা ম্যাটারনাল হেলথের ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করেছিলাম যে বাসায় হোম ডেলিভারি করানো হচ্ছে কেন? বিকজ ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে ইত্যাদি। তারপরে হচ্ছে আর কি কারণে কেন বাসায় হোম ডেলিভারিটা হয়? শুধু ফিনান্সিয়াল কারণেই হয় না, আর একটা যেটা হচ্ছে তাদের ভিউ যেটা থাকে যে মেল ফিমেল, মেল ডক্টর বা মেল নার্স এদের কাছে যাওয়া যাবে না, এটাও একটা তাহলে সোসাইটাল একটা ভিউ। আরো চিন্তা করে যে হসপিটালে গেলেই সিজার করে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে তাদের ভিতরে একটা ভীতিও কাজ করে যে তাদের নর্মাল ডেলিভারি তো হবেই না, উল্টা সিজার করবে, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। বিভিন্ন যে কারণগুলো আছে যার জন্যই এটা একটা কমপ্লেক্স প্রসেস। এক্সকিউজ করো আমাকে, একটা ইম্পর্টেন্ট ফোন ধরছি। হ্যালো রইস ভাই, ওয়ালাইকুম সালাম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, হুম 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 হুম। ওনার এই টেকনোলজি ইউজ করতে কোনো অসুবিধা আছে কিনা জানতে চেয়েছেন, যে কোনো অসুবিধা হবে কিনা জয়েন করতে, কোনো অসুবিধা না? ফিজিক্যালি আসার তো দরকার নেই, আমরা তো তাকে সেই চাচ্ছি, ভার্চুয়ালি চাচ্ছি, কিন্তু ভার্চুয়ালি উনি অ্যাক্সেস আছে তো, কোনো সমস্যা নেই তো? বয়স্ক না, অনেক বয়স্ক মানুষ। পরবর্তীতে ফোন করে জানতে চাইবেন যে ওনার কোনো হবে কিনা প্রবলেম, কারণ দেখা গেল আমরা বসে আছি, উনি জয়েনই করতে পারছেন না, হয়তো নাই, আমরা আশা করছি নাই কোনো সমস্যা।
হ্যাঁ হ্যাঁ, মেয়র সাহেব তো কি করলেন দেখেন, মেয়র তো আধুনিক মানুষ, কিন্তু আমাদের প্রোগ্রামটাকে ভেস্তে নিয়ে গেল। ম্যাডামের কারণে তো উনি কথাটা, ওনার কথা শোনা গেছে, নাইলে তো শোনাই যেত না আসলে। তো ওরকম একটা কাজ করেন, যেহেতু আপনার ফোন নাম্বার আছে, যদি আমি এই জন্য আপনাকে বলছি, যদি ইন কেস ওনার প্রবলেম হয়, সেক্ষেত্রে ওই যে যেভাবে আপনি ম্যাডাম হেল্প করেছে না, সেইভাবে আপনি হেল্প করবেন। আপনি প্রফেসর জাহিদের রেফারেন্সে কথা বলেছেন না? জি হ্যাঁ, কারণ ওই তো যোগাযোগ করেছে, সবকিছু করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ রইস ভাই, আপনি এনজয় করেন। আপনি জি বলেন। উনি অ্যারেঞ্জ করবেন মানে কি? ঠিক আছে, সেটা তার সাথে কথা বলে পাঠিয়ে দেন রেজিস্ট্রার অফিসের জন্য যেভাবে। আচ্ছা আচ্ছা, হয়তো ব্যস্ত আছে উনি, একটু ব্যস্ত আছে, ক্লাস আছে বোধহয়। আমি তো ক্লাসে আছি, ক্লাসে থেকে আপনার সাথে কথা বলছি, আমার স্টুডেন্টরা আপনার সাথে আমার কথোপকথন শুনতে পাচ্ছে। না, আমার সাথে তো আজকে মিথিলার কথা হবে, আর কালকে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এটা কমিউনিকেশনটা এনশিওর, আমি পলাশকে দায়িত্ব দিব, ঠিক ওরা যেভাবে করে। না, ইটস ফাইন, নো প্রবলেম। আপনি তো ওই ব্যস্ত থেকেও আমাদের কাজ করছেন, এই বেশি ছুটির মধ্যে থেকেও আপনি কাজ করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিটিং এ তো ফর্মালি ধন্যবাদ জানাবো না, ওই তো বিসি স্যারের দায়িত্ব, স্যার তো জানান না কতদিন। এক্স্যাক্টলি, আপনি একটা ঠিক কথা বলেছেন, সঠিক কথা। ঠিক আছে, আমি ক্লাসের মধ্যে আছি, আপনাকে রাখি এখন, হ্যাঁ, পরে কথা বলবো। থ্যাংক ইউ দাদা। তোমরা তো বুঝতে পেরেছো যে কি বিষয় নিয়ে আমি কথা বলছিলাম। আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে 7ই মার্চের জাতীয় ঐতিহাসিক দিবস উপলক্ষে। সেটা নিয়ে আমাদের যে ওখানে রইস ভাই আছে হিউম্যান রিসোর্সে, উনি যোগাযোগ করছেন, তো সেই কারণে আমার কথা বলতে হচ্ছিল। তোমরা আমাকে শুনতে পাচ্ছ নাকি? জি ম্যাডাম, হ্যালো, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, সো লেট মি কন্টিনিউ। তাহলে এই যে ইনভলভমেন্ট অফ মেন ইন রিপ্রোডাক্টিভ হেলথ, এটা একটা কমপ্লেক্স প্রসেস। আমাদের আলটিমেটলি আমরা চাই সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ। তো এই কমপ্লেক্স প্রসেস অফ সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ, তো এত ইজি না, তাই না? তবে আগের চেয়ে পরিস্থিতি অনেক বেটার না? কি মনে হয় মেরি? আগের থেকে আগে যে ইনভলভমেন্টটা কেমন ছিল, এখন কি পরিস্থিতি আগের চেয়ে বেটার? আগের থেকে ম্যাডাম অনেক ভালো। এই সেশনে আমরা পড়েছি না ট্রেডিশনাল রোল আর হচ্ছে মডার্ন রোল। জি ম্যাডাম। আমরা জানি যে ট্রেডিশনালি কিরকম ছিল, এখন এগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো আশা করি আরো হয়তো পরিবর্তন হবে। অন্যান্য দেশগুলোতে অনেক বেশি পরিবর্তন হচ্ছে, যেমন চাইল্ড রিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি বোথ বোথ বাবা মা দুজনেই কিন্তু ইকুয়ালি রেসপন্সিবিলিটি, মানে কম বেশি ইকুয়ালি রেসপন্সিবিলিটি শেয়ার করার চেষ্টা করছে, এক্সেপ্ট ব্রেস্ট ফিডিং। ওকে, তো কম্প্রিহেন্সিভ মেল ইনভলভমেন্ট ইনক্লুডস, এই যে কম্প্রিহেন্সিভ মানে একদম ব্যাপক বিস্তৃতভাবে ইনভলভমেন্টের কথাই বলছে কম্প্রিহেন্সিভ। Male involvement includes encouraging men to become more involved and supportive of women's needs, choices, and rights in sexual and reproductive health. ঠিক আছে, তো আমরা চাই যে মেনরা ইকুয়ালি ইনভলভ হবে, সাপোর্টিভ হবে, উইমেন্স নিড, উইমেন্স চয়েস, উইমেন্স রাইট, কোন বিষয়ে? ইন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, অ্যাড্রেসিং মেন্স ওন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিডস অ্যান্ড বিহেভিয়ার। সো অ্যাট দি সেম টাইম শুধুমাত্র উইমেন্স নিডকে সে কভার করবে না, মেন্স ওন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিডসকেও অ্যাড্রেস করবে, অ্যান্ড সেই অনুযায়ী বিহেভিয়ার উপর চেঞ্জ হবে। তো এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনভলভমেন্ট, একটা উইমেনের নিডসের জন্য, পাশাপাশি হচ্ছে মেন্স এর নিডসের জন্য। Men involvement in reproductive health and family planning has recently been understood as an important area among reproductive health program designers, policy makers, and population. তাহলে সবাই এখন গুরুত্ব দিচ্ছে। So this is very important. Male involvement is very important for reproductive health, for family planning. So any reproductive health program, তাহলে আমাদের যে প্রোগ্রাম ডিজাইনাররা আছে, পলিসি মেকাররা আছে, এবং ওভারঅল পপুলেশন, তারা পপুলেশন রিসার্চার for the overall reproductive well-being of the couple, তাহলে
ওভারঅল রিপ্রোডাক্টিভ ওয়েলবিং অফ দ্য কাপলকে আমরা কখনোই এনশিওর করতে পারবো না যদি মেল ইনভলভমেন্ট ইন রিপ্রোডাক্টিভ হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, সেক্সুয়াল হেলথ, ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাক্টিভ হেলথ যদি আমরা ইনভলভ করতে না পারি। So non-involvement in males in such areas contributes to major initiative failing to achieve their desired objectives. যে কোনো প্রোগ্রাম যদি তুমি করো তার যে অবজেক্টিভস গুলো থাকে, রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামের কথা বলা হচ্ছে, সে সমস্ত প্রোগ্রামে যদি মেলকে আমরা পার্টিসিপেট করাতে না পারি, ইনভলভ করতে না পারি, বা মেল যদি বুঝতে না পারে তার রোলটা কি, তার রেসপন্সিবিলিটিটা কি, তাহলে কিন্তু কোনো ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামে কিন্তু তার ডিজায়ার্ড অবজেক্টিভস অ্যাচিভ করা সম্ভব হবে না। এখন মেল পার্টিসিপেশনটা কিভাবে আসলো, কিছুটা হিস্ট্রিক্যাল, যে কেন গুরুত্ব দেওয়া হলো, কিভাবে আসলো। এখানে কি বলছে, at the 1994 International Conference on Population and Development held in Cairo, representatives from more than 180 countries formally recognized the importance of men and women's reproductive health and also recognized the importance of men's own reproductive health. So how many countries were there in Cairo conference? That was 180 countries. তারা সবাই এগ্রি করেছিল। In ICPT program of action এ কি কি ছিল, urges all countries to provide men as well as women with reproductive health care that is accessible, affordable, acceptable and convenient. সেই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রোগ্রামের জন্য, তোমার সেটা রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রাম হোক, সেটা অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রাম হোক, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম হোক, সব কিছু ক্ষেত্রেই প্রোগ্রাম হ্যাজ টু বি অ্যাক্সেসিবল, অর্থাৎ সে যাতে সেটা ব্যবহার করতে পারে, সেখানে তার যাওয়ার সুযোগ আছে, অ্যাক্সেস যেন থাকে, তাই তো? অ্যাক্সেসিবল করতে হলে কি করতে হবে? একটা প্রোগ্রাম অ্যাক্সেসিবল করতে হলে কি করতে হবে বলো তো মেরি? আমরা ইন্টারনেটাল কেয়ার প্রোগ্রামের কথা যদি বলা হয়, যে তুমি একটা ডিজাইন করলাম আমরা, সেই প্রোগ্রামটা যাতে উইমেনদের কাছে অ্যাক্সেসিবল হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অ্যাক্সেসিবল কিনা, বুঝবে কি করে অ্যাক্সেসিবল কিনা? কেউ কথা বলবে? কেমন পার্টিসিপেট করতেছে, সহজে করতে পারতেছে কিনা, কোনো ব্যারিয়ার আছে কিনা। অ্যাক্সেসিবল হলো সে সেখানে সেই সার্ভিসটা নিচ্ছে কিনা, অ্যাভেইল করছে কিনা। অ্যাভেইলেবিলিটি হতে হবে। ধরো একজন মানুষ গ্রামে বাস করে, সেখানে আশেপাশে কোনো হেলথ সেন্টার নাই, তাহলে কি তার জন্য অ্যাক্সেসিবল আছে? অনেক দূরে আছে, তার পক্ষে যাওয়া সম্ভব না। সো দ্যাট ইজ নট অ্যাক্সেসিবল। কেন অ্যাক্সেসিবল না? অনেক দূরে। আর একটা হচ্ছে যে হেলথ কেয়ার সেন্টার কাছাকাছি আছে, সে যেতে পারছে, কিন্তু ওখানে অনেক বেশি দাম দিতে হয়, তার সেই টাকা পয়সা নেই, তাহলে কি অ্যাক্সেসিবল হবে? অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল না, দ্যাট ইজ নট অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল যদি না হয় তাহলে অ্যাক্সেসিবল না। তাহলে এখানে অনেক ধরনের অ্যাক্সেস, ফিজিক্যাল অ্যাক্সেস হতে পারে, ইকোনমিক অ্যাক্সেস হতে পারে, সব ধরনের অ্যাক্সেসিবিলিটি হতে পারে। সো অ্যাফোর্ডেবল হচ্ছে সে কি, মানে সেটাকে সে অ্যাফোর্ড করতে পারছে, অল্প লো কস্ট হতে হবে। অ্যাকসেপ্টেবল, যে সার্ভিসগুলো দিচ্ছে সেটা তার কাছে গ্রহণযোগ্য, এমন কোনো সার্ভিস দিবে না যেটা সে গ্রহণ করতে পারবে না। কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। তাহলে এতগুলো পয়েন্টের উপরে জোর দেওয়া হয়েছে। সমস্ত দেশ বলেছে যে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেসটা এরকম হতে হবে। তো ইউনিভার্সাল অ্যাক্সেস থাকতে হবে সবার জন্য, ধনী দরিদ্র সবাই, সব ধরনের শ্রেণী যাতে নিতে পারে। এনকারেজেস রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রামস টু মুভ অ্যাওয়ে ফ্রম কনসিডারিং মেন অ্যান্ড উইমেন সেপারেটলি and to adopt a more holistic approach that includes men and focuses on couples. তাহলে আমরা যদি রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রাম করি, সেক্ষেত্রে আমাকে যেহেতু এটা কাপলকে অ্যাড্রেস করে, কাপলকে ফোকাস করে আমাকে প্রোগ্রাম করতে হবে, হলিস্টিক অ্যাপ্রোচ। শুধুমাত্র উইমেনকে অ্যাড্রেস করলে হবে না, সো বোথ মেন অ্যান্ড উইমেনকে ইনক্লুড করতে হবে রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রামে। সো দিস ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল, তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা নেই। So ICPT also unfairness inherent in many men's draws attention and women's gender roles, calling for men to take more responsibility for household work and child rearing. যে কথাটা আমরা বলছিলাম যে আনফেয়ারনেস ইনহেরেন্ট, আমরা কিছু কিছু কালচার, কিছু কিছু বিষয় আমরা ইনহেরিট করছি। কোথেকে ইনহেরিট করছি? আমাদের ফ্যামিলি থেকে ইনহেরিট করছি, আমাদের কালচার থেকে, সোসাইটি থেকে ইনহেরিট করছি। সেটার মধ্যে একটা হচ্ছে যে হাউস হোল্ডের কাজ করা। হ্যাঁ, আমাদের কালচারে বা আমাদের সোসাইটিতে পুরুষ লোকরা রান্না বান্না করবে, হাড়ি বাসন ধোবে, এই বিষয়টা একেবারেই অ্যাক্সেসিবল, একেবারেই অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না।
পাশাপাশি চাইল্ড রিয়ারিং, শিশু যত্ন করবে, শিশুকে খাওয়াবে, কোলে নিবে, ঘুম পাড়াবে, গোসল করাবে, এই কাজগুলোও কিন্তু অ্যাকসেপ্ট করে না। এটাও মনে করে যেটা উইমেন্সে, শুধুমাত্র মহিলাদেরই কাজ, হয় মা করবে, নয়তো দাদি করবে, নয়তো খালা করবে, অর্থাৎ মহিলাদের কাজ। এটা যে মামা, খালু, চাচা এরাও করবে, বাবা করবে, এই বিষয়টা আমাদের ফ্যামিলি, সোসাইটির কালচারের মধ্যে নেই। সো এটাকেই বলছে আনফেয়ারনেস ইনহেরেন্ট। এটা, এই আনফেয়ারনেসটা আমরা ইনহেরিট করেছি। তাহলে এই যে ওমেন্স রোল, মেন্স জেন্ডার রোল, এই রোলগুলোকে ইনফ্যাক্ট এই ইনহেরিট রোলগুলোকে আসলে চেঞ্জ করতে হবে। কোনো কাজই, আমরা সবসময় একটা কথা বলি কি, কোনো কাজই এটা মেয়েদের কাজ বা ছেলেদের কাজ বলে কোনো কাজ নেই। সব কাজই মেয়েরা এবং ছেলেরা ইকুয়ালি করতে পারে। আমরা সবাই একটা জানি যে রান্না বান্না, বাসার রান্না বান্না মহিলারা যতই করুক, বেশিরভাগ রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, সব জায়গায় কুক হচ্ছে মেল, ফিমেল আছে বাট কম আছে। তাহলে তারা যদি বাইরে কমার্শিয়ালি কুক করতে পারে, তারা বাসায় কেন পারবে না? না পারার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে হাঁড়ি বাসন ধোয়া, মাজা আর রান্না বান্না করা, বাসার টেবিল গুছানো, সবই কিন্তু একজন পুরুষের পক্ষে করা সম্ভব। শুধু চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা এবং সোসাইটির ভিউ চেঞ্জ করতে হবে, ফ্যামিলির ভিউ চেঞ্জ করতে হবে। কারণ ফ্যামিলিতে কিন্তু ব্যারিয়ার হিসেবে কাজ করে কে? কাজ করে তার ওয়াইফই বলবে এটা তো তোমার কাজ না, তুমি এখানে আসছো কেন, তুমি যাও যাও যাও, এই যে বিষয়টা। মা বলবে তুই কেমন ছেলে রে, তুই করে রান্না করতেছিস, তো বউ কি করে? ঠিক কিনা? আমাদের কালচার কিন্তু এগুলো এইভাবে। তো আচ্ছা, আস্তে আস্তে কালচার গুলো চেঞ্জ হবে। আস্তে আস্তে সারা রাত একজন মা জেগে জেগে ন্যাপি চেঞ্জ করবে না। সারা রাত মায়ের পাশাপাশি অর্ধেক রাত মা জাগবে, অর্ধেক রাত ব্রেস্ট ফিডিং না করতে হলে বাকি রাত বাবা জেগে জেগে বাচ্চার নেপি চেঞ্জ করতে পারে, বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং দিতে পারে বাবা, কোনো সমস্যা নেই তাতে। মাকেই করতে হবে সমস্ত দায়িত্ব, আর বাবা শুধু ব্রেড আর্নার হবে, শুধুমাত্র বাইরের থেকে টাকা পয়সা নিয়ে আসবে। কারণ এখন মেয়েরা ইকুয়ালি কাজ করেন, তো একটা সংসারে তুমি দেখবে যে একজন ফিমেল মেল বোথ, এবং অল সোসাইটিতে এটা শুধুমাত্র যে ধনী শ্রেণীর মধ্যে হয়েছে যে লেখাপড়া করছে তাদের মধ্যে যে তারা বাইরে থেকে টাকা পয়সা আনছে, আর্ন করছে মহিলারা, পুরুষরা করছে, এটা কিন্তু না। সব শ্রেণীর মধ্যেই এখন মেয়েরা অনেক বেশি গেছে। গার্মেন্টসে আমরা দেখি 80% হচ্ছে তোমার মহিলারা কাজ করে। সুতরাং তারা প্রত্যেকে ইকুয়ালি ফ্যামিলির ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। সে কারণেই বলা হয় যে অ্যাকচুয়ালি মেল জব আর ফিমেল জব এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ বলে কোনো কাজ নেই। হ্যাঁ, কোনো কোনো কাজ কারো কারো হয়তো স্যুট করে ভালো, কেউ হয়তো পছন্দ করে করতে ভালো, সেটা মেয়ে পুরুষ নির্বিশেষে সবার জন্য হতে পারে। বেইজিং এ হয়েছে 1995 আর একটা যে কনফারেন্স হচ্ছে ইউনাইটেড নেশন ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন, এটা অনেকটা বড় কনফারেন্স ছিল, যেটা হয়েছিল বেইজিং এ। এনকারেজেস মেন টু টেক স্টেপস টুয়ার্ডস অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড বেটার রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে এখানে বেইজিং কনফারেন্সেও কিন্তু জেন্ডার ইকুয়ালিটির উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এরপরে তোমরা জানো এমডিজিতেও কিন্তু জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে, অর্থাৎ ইকুয়াল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ইকুয়াল অপরচুনিটিস। আমরা কিন্তু জেন্ডার ইকুয়ালিটি ইকুইটি বোধহয় পড়েছি আগের সেশনে, সো এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে হবে। তো জেন্ডার ইকুয়ালিটি, বেটার রিপ্রোডাক্টিভ হেলথের জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। মেল পার্টিসিপেশন ইন রিপ্রোডাক্টিভ হেলথ, মেন হচ্ছে ফুল পার্টনার্স অ্যান্ড অ্যাডভোকেটস ফর গুড রিপ্রোডাক্টিভ হেলথ। সো তারা অ্যাডভোকেট হিসেবেও কাজ করবে, অর্থাৎ কি বলে অ্যাডভোকেট বলতে এখানে বোঝাচ্ছে যারা স্পোক পারসন হয়, অর্থাৎ এগিয়ে নিয়ে যায়, এটাকে অ্যাডভোকেট করে। অ্যাডভোকেসি শব্দটা মানে তো বুঝতে পারো। সো তারা ফুল পার্টনার হিসেবে এবং গুড রিপ্রোডাক্টিভ হেলথের জন্য তারা অ্যাডভোকেট করবে, অ্যাডভোকেসি করবে। সো রিচিং মেন ইজ এ উইনিং স্ট্র্যাটেজি। সো উইনিং স্ট্র্যাটেজি হিসেবে আমাদের মেনের কাছে পৌঁছাতে হবে। দেন এনকারেজ সেক্সুয়াল রেসপন্সিবিলিটি। সেক্সুয়াল রেসপন্সিবিলিটি মেনকে নিতে হবে, যে কোনো একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটির রেসপন্সিবিলিটি শুধুমাত্র ফিমেলের উপর বর্তাবে তা হবে না, তা মেলকে ইকুয়াল রেসপন্সিবিলিটি নিতে হবে। ফস্টার মেন সাপোর্ট ফর দেয়ার পার্টনার্স কন্ট্রাসেপটিভ চয়েসেস। মারা যাবো, জাস্ট ইম্যাজিন।
Okay, sorry for interruption. তাহলে মেন্স পার্টিসিপেশন রিপ্রোডাক্টিভ হেলথে ফস্টার মেন সাপোর্ট ফর দেয়ার পার্টনার্স কন্ট্রাসেপটিভ চয়েস। এই কথাটা হাবিব বলেছে, কন্ট্রাসেপটিভ চয়েসের জন্য পার্টনারকে সাপোর্ট করবেন। অ্যান্ড অ্যাড্রেস দ্য রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার অফ কাপলস, মানে কাপল রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারকে অ্যাড্রেস করবে। সো ফুল পার্টনার হিসেবে একজন মেন কাজ করবে, যেগুলো মেল পার্টিসিপেশন প্রোভাইডস মেল সাপোর্ট ফর ফিমেল অ্যাকশন রিলেটেড টু রিপ্রোডাক্টিভ অ্যান্ড রেসপেক্ট ফর উইমেন্স রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল রাইটস। আগেও বলেছি, কথাটাই এখানে বলা হচ্ছে। ওকে, রেসপেক্ট ফর উইমেন্স রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল রাইটস অ্যান্ড সাপোর্ট ফিমেল অ্যাকশনস, ফিমেলরা যে অ্যাকশন নেবে রিলেটেড টু রিপ্রোডাকশন সেটা সাপোর্ট করছে। ইনক্রিজ অ্যাক্সেস টু মেল কন্ট্রাসেপটিভ মেথডস, কথাটা আমরা জানি। ইনক্রিজ অ্যাক্সেস টু মেল কন্ট্রাসেপটিভ মেথড, অনেক বেশি মেল কন্ট্রাসেপটিভ মেথডের থাকতে হবে, যেটা অ্যাক্সেসটা তাকে বাড়াতে হবে, অর্থাৎ বেশি মেল কন্ট্রাসেপটিভ মেথডটা ব্যবহার করা হবে। চিন্তা করতে হবে যে একজন ফিমেলের কিন্তু এই যে সন্তান জন্ম দেওয়া, এটা অনেক বিশাল একটা কাজ। এই বিশাল কাজের প্রতি যদি রেসপেক্ট থাকে, ভালোবাসা থাকে, তাহলে একজন মেল কিন্তু অবশ্যই কন্ট্রাসেপটিভের দায়িত্বটা সে নিতে পারে ইজিলি। So, male participation improves male and female reproductive health. Male participation promotes responsible and healthy reproductive and sexual behavior in young men. So, young men er moddhe healthy, responsible and healthy reproductive and sexual behavior ke promote korche in young men. Involves men with their spouses during counseling and other family planning and reproductive health information. তাহলে স্পাউসেস দুজনেই একই সাথে রিপ্রোডাক্টিভ হেলথ কাউন্সিলে অংশগ্রহণ করে যদি আমরা মেল পার্টিসিপেশনকে এনশিওর করতে পারি। তাহলে দিজ আর দ্য অ্যাডভান্টেজেস। এখানে বলছে যে মেল পার্টিসিপেশন এনশিওর করার জন্য কি 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 লাভ হয় আমার। সো হোয়াট আর দ্য বেনিফিটস অফ মেল পার্টিসিপেশন, এই কথাগুলো এখানে বলা হয়েছে। সো এগুলো ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। টু ইমপ্লিমেন্ট ইফেক্টিভ প্রোগ্রামস টু ইমপ্রুভ মেন, কি করতে হবে? ইট ইজ এসেনশিয়াল টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড whether men are at all interested to be the part of reproductive health programs. তাহলে প্রথম দেখতে হবে যে তাদের ইন্টারেস্ট আছে কিনা, এটা জানা। তারপরে যদি দেখা যায় দে আর ইন্টারেস্টেড, তাহলে ইন্টারেস্ট থাকলেই তো হবে না, লটস অফ ব্যারিয়ার্স আর দেয়ার। তাহলে দ্য ব্যারিয়ার্স দ্যাট দে ফেস while accessing services and how best can these be overcome. তাহলে যে ধরনের ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলোকে রিমুভ করার চেষ্টা করতে হবে। The call to involve men actively in such programs since last 2 decades. Men still feel ignored or are missing from such initiatives in developing societies. তো কি বলছে, লাস্ট 2 decades থেকে এই মেন ইনভলভমেন্ট করার জন্য চেষ্টা চলছে, তারপরেও কিন্তু ডেভেলপিং কান্ট্রিগুলোতে, ডেভেলপিং সোসাইটির জন্য সেখানে কিন্তু এখনো মেন্স রোলটাকে ইগনোর করা হচ্ছে এবং তারা এখনো বিভিন্ন প্রোগ্রাম থেকে মিসিং আছে। সো কি করতে হবে? নিউ পার্সপেক্টিভ ইন মেল পার্টিসিপেশন। কি করতে হবে? ফার্স্ট ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্যাট মেন প্লে ডমিনেন্ট রোলস ইন ডিসিশনস। কোন কোন ধরনের ডিসিশনে মেন্স ডমিনেন্ট রোল প্লে করে সেই এরিয়াটা রিকগনাইজ করতে হবে। মেন আর মোর ইন্টারেস্টেড ইন ফ্যামিলি প্ল্যানিং দেন অ্যাজিউম। তাহলে আগে আমরা চিন্তা করতাম যে মেনরা হয়তো ফ্যামিলি প্ল্যানিং এ ইন্টারেস্টেড না, বাট ভালো হচ্ছে মেন আর মোর ইন্টারেস্টেড। যতটুকু অ্যাজিউম করা হয়েছে তার চেয়ে বেশি ইন্টারেস্ট আছে মেনদের। নিড কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস ডিরেক্টেড স্পেসিফিক্যালি টু দেম। তাহলে তাদের ইন্টারেস্ট আছে, তাহলে তাদের কি দরকার? এখানে তাদের সাথে কমিউনিকেট করা এবং সার্ভিস তৈরি করা যেটা ডিরেক্টেড স্পেশালি টু দেম। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং দ্য ব্যালেন্স অফ পাওয়ার। এখন পাওয়ার ব্যালেন্স, অর্থাৎ মেন উমেনের যে পাওয়ার ব্যালেন্স, সেই বিষয়টা বুঝতে হবে, রিকগনাইজ করতে হবে যে এটা সে বোঝে কিনা এবং কিভাবে ইনফ্লুয়েন্স করতে হবে। দ্য ব্যালেন্স অফ পাওয়ার। Couples should talk each other, reach better, healthier decisions. So এটা হচ্ছে কাপল যারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সেটা সবসময় একটা বেটার ডিসিশন হয় এবং একটা হেলদিয়ার ডিসিশন। সো হোয়াট আর দ্য রিজনস ফর অ্যাটেনশন টু মেন? কি কি কারণে, কি কি
কারণে আমরা মেনদেরকে বেশি অ্যাটেনশন দেবো। স্প্রেড অফ এইচআইভি এডস এন্ড এসটিআই। সো আমরা জানি এই স্প্রেডে কিন্তু মেন্স রোল কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি ফিমেল রোলসের চেয়ে এসটিআই এন্ড এইচআইভি স্প্রেডিং এ মেন্স রোল বেশি। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারো। পার্টিকুলারলি তুমি যদি জাস্ট চিন্তা করো পৃথিবীতে যত ফিমেলরা ইনফেক্টেড হয়েছে, মেজরিটি অফ দি কেসেস, ইন মোস্ট অফ দি কেসেস তারা ইনফেক্টেড হয়েছে থ্রু দেয়ার পার্টনার, সেক্সুয়াল পার্টনার। এই সেক্সুয়াল পার্টনারটাকে ইন মোস্ট কেসেস দেয়ার হাজব্যান্ড। বলা হয়েছে কি এসটিআই এইচআইভি কে আমরা প্রিভেনশন করার জন্য একটা কথা আমরা বলি, সেটা হলো যে ফেথফুল হতে হবে, ফেথফুল টু পার্টনার। সো এই ফিমেলরা বলছে যে আমরা ফেথফুল ছিলাম আমার হাজব্যান্ডের প্রতি, কিন্তু আমার আলটিমেটলি এই ফেথফুলনেস থেকে কোনো লাভ হয়নি, সে এইচআইভি ইনফেক্টেড হয়ে গেছে বা এসটিআই হয়ে গেছে। সো এই কারণে বলা হচ্ছে যে এসটিআই এইচআইভি স্প্রেডের জন্য আমার মেন্স রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। সেই কারণে মেন্সদেরকে অ্যাটেনশন দিতে হবে যদি আমরা এই স্প্রেডটাকে প্রিভেন্ট করতে চাই। ইল ইফেক্টস অফ মেন্স রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার অন দ্য হেলথ অফ উইমেন অ্যান্ড চিলড্রেন। সো মেন্সের যে সেক্সুয়াল বিহেভিয়ার যদি রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার থাকে, তার মানে তার যে এসটিআই এইচআইভি হওয়ার চান্স থাকে, দ্যাট ইজ অলসো এটা ইফেক্ট করছে উইমেন্স অ্যান্ড চিলড্রেন হেলথ। উইমেন্স হেলথ প্রেগনেন্সিতে সে এসটিআই যদি থাকে বা এইচআইভি যদি থাকে, তাহলে একজন প্রেগনেন্ট উইমেন থেকে একজন চিলড্রেনের হওয়ার চান্স থাকে। এইভাবে একজন মেন্সের রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য বোথ উইমেন অ্যান্ড চিলড্রেন এফেক্টেড হচ্ছে। সো মেন অ্যাপ্রুভ অফ ফ্যামিলি প্ল্যানিং। তো বেশিরভাগ ক্ষেত্রে একটু আগে কথাটা তোমরাও বলেছো যে ফ্যামিলি প্ল্যানিং ডিসিশনটা অ্যাপ্রুভ করে কে? মেন, সাধারণত মেনরাই করে। সো মেনের একটা গ্রেট রোল আছে ফ্যামিলি প্ল্যানিং এ। সো মেন মেক ডিসিশনস দ্যাট affects women and men's health। তাহলে এই যে মেন্সদের যে ডিসিশন নিচ্ছে, এই ডিসিশন মেন্স হেলথকে এফেক্ট করছে, উইমেন্স হেলথকে এফেক্ট করছে। এখানে বলা হচ্ছে রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারের কথা বলা হয়েছে, এখানে ডিসিশনের কথা বলা হয়েছে, দুটো আলাদা। কিন্তু যেটা রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারের কথা বলা হয়েছে যেটা উইমেন্স হেলথকে এবং চিলড্রেন হেলথকে এফেক্ট করছে, এখানে বলছে যে ডিসিশনটা এফেক্ট করছে উইমেন্স অ্যান্ড মেন্স হেলথকে, যে ডিসিশন সে নিচ্ছে। ওকে, সো অ্যাওয়ারনেস দ্যাট পার্টিকুলারলি তোমরা বলছিলে যে সেফ মাদারহুডের ডিসিশনের কথা বলছিলে, যে কোথায় তাকে হসপিটালে ডেলিভারি হবে নাকি বাসায় ডেলিভারি হবে। সো এই যে একটা ডিসিশন, এই ডিসিশনটা কিন্তু এফেক্ট করছে উইমেন্স হেলথকে as well as men's health কেও। So awareness that gender affects sexual behavior, reproductive decision making and reproductive health. So awareness that gender affects sexual behaviors. তাহলে জেন্ডার ইফেক্টস যেটা আছে সেক্সুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে, যে ধরনের জেন্ডার ইফেক্ট গুলো আছে সেই ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে। ওকে, একটু আগে যেগুলো বলেছি সেগুলোও হচ্ছে জেন্ডার এফেক্টস অন সেক্সুয়াল বিহেভিয়ার। রিপ্রোডাক্টিভ ডিসিশন মেকিং এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ। সো এই বিষয়ে জেন্ডারের কি ইফেক্ট আছে রিপ্রোডাক্টিভ ডিসিশন মেকিং বা রিপ্রোডাক্টিভ হেলথের উপরে বা সেক্সুয়াল বিহেভিয়ার উপরে, সেই বিষয় সম্পর্কে অ্যাওয়্যার হতে হবে। সো ডিমান্ডস ফ্রম উইমেন ফর মোর ইনভলভমেন্টস, এবং উইমেনরাও চাচ্ছে যাতে মেন্স ইনভলভমেন্টটা বাড়ে। তাহলে মেন্স কেন অ্যাটেনশন দিব, এখানে কয়েকটা রিজনের কথা বলা হয়েছে। এখন মেল পার্টিসিপেশনের কিছু প্রস এন্ড কিছু কনস আছে, প্রস এন্ড কনস অফ মেল পার্টিসিপেশন। প্রস শব্দটার মানে হচ্ছে কি কি অ্যাডভান্টেজ, অনেকটা অ্যাডভান্টেজের মতন, এবং কনস অনেকটা ডিসঅ্যাডভান্টেজ, কি কি অসুবিধা আছে, অসুবিধাগুলো কি আছে। তাহলে প্রস হচ্ছে অপরচুনিটিস ফর মেন টু প্রমোট বেটার রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ইন্ডিভিজুয়াল, অ্যাজ ফ্যামিলি মেম্বার, অ্যাজ কমিউনিটি লিডার, অ্যাজ পলিসি মেকার। সো এভরিওয়্যার তুমি অ্যাজ ইন্ডিভিজুয়াল হিসেবে মেইলের রোল আছে, ফ্যামিলি মেম্বার হিসেবে একজন মেইলের রোল আছে, মেইল পার্টিসিপেশন আছে, কমিউনিটি লিডার যারা মেইল আছে তাদের পার্টিসিপেশন একটা আছে, প্লাস পলিসি মেকার যে রোল আছে তাদেরই একটা রোল আছে রিগার্ডিং অপরচুনিটিস ফর মেন টু প্রমোট বেটার রিপ্রোডাক্টিভ হেলথ। সো ইন অল লেভেলে এখানে প্রত্যেক কয়েকটা ক্ষেত্রের কথা বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে, কমিউনিটি ক্ষেত্রে, পলিসি মেকারের ক্ষেত্রে বেটার রিপ্রোডাক্টিভ হেলথ প্রমোট করার জন্য মেইলের পার্টিসিপেশনটা আছে। দিস ইজ কনস, এটা হচ্ছে আমার অ্যাডভান্টেজ। and already too involved, অনেক ক্ষেত্রে মেন্স ইনভলভমেন্ট হতে অনেক বেশি আছে, এটা একটা অলরেডি টু মাচ পাওয়ার ওভার ফার্টিলিটি অ্যান্ড হেলথ ডিসিশন। ফার্টিলিটির কথা এটা আমরা জানি যে অলরেডি পার্টিকুলারলি ফার্টিলিটিতে এবং ডিসিশন মেকিং এ তাদের ইনভলভমেন্টটা খুব বেশি আছে। মোর অ্যাটেনশন টু মেন রেইনফোর্সেস দিস ইমব্যালেন্স। এটা কেন হচ্ছে, এখানে মেলদের
পাওয়ার ইমব্যালেন্সের কারণে মেল আর মোর পাওয়ারফুল দ্যান ফিমেল ইন ফ্যামিলি, ইন সোসাইটি, ইন কমিউনিটি, সব জায়গায়, যার জন্য এই পাওয়ার ইমব্যালেন্সটা হচ্ছে। তাদের উপর মোর অ্যাটেনশন দেওয়া হচ্ছে, মোর অ্যাটেনশন টু মেন জিওপার্টাইজেস রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ফর উইমেন। তাহলে মেন যদি বেশি অ্যাটেনশন পায় সেক্ষেত্রে জিওপার্টাইজ মানে বিঘ্নিত করতে পারে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস, উইমেনদের রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসকে বিঘ্নিত করতে পারে। কিভাবে? ওই যে যেটা একটু আগে উদাহরণ দিয়েছিল যে এন্টিনেটাল কেয়ারে যদি ডিসিশন না দেয় যে ডাক্তারের কাছে যাবে, চেক আপ করবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে ইত্যাদি, সেক্ষেত্রে উইমেনদের রিপ্রোডাক্টিভ সার্ভিসকে জিওপার্টাইজ করা হচ্ছে। ওকে, মোর কম্পিটিশন ফর লিমিটেড ফান্ডস, এবং দেখা যায় যে রিপ্রোডাক্টিভ হেলথে যে ফান্ড যদি কম থাকে সেক্ষেত্রে দেখা যায় কম্পিটিশনটা অনেক বেশি হয় পার্টিকুলারলি। সো এটা হলো একটা এগুলোর সুবিধা মেল ইনভলভমেন্ট। সো সুবিধা এগুলো, সরি অসুবিধা, দিস আর দ্য কনস, যেগুলো হচ্ছে অসুবিধা। তাহলে আগে থেকেই অনেক বেশি ইনভলভ, তাদের অনেক পাওয়ারফুল, তাদের পাওয়ার ইমব্যালেন্স হচ্ছে এখানে এবং রিপ্রোডাক্টিভ সার্ভিস ইমব্যালেন্স করছে এবং লিমিটেড ফান্ডের জন্য কম্পিটিশন হচ্ছে। দিস আর দ্য কনস, ডিসঅ্যাডভান্টেজ অফ মেল ইনভলভমেন্ট। পলিসিজ এন্ড প্রোগ্রামস টু বি এনকারেজ, কি কি পলিসি, কি কি প্রোগ্রামকে আমরা এনকারেজ করবো মেল পার্টিসিপেশনের জন্য। মেন টু টেক মোর রেসপন্সিবিলিটি ফর দ্য সেক্সুয়াল বিহেভিয়ার, এ কথাটা আগেও বলেছি, আবারও আসছে। মেন্স অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন এন্ড সার্ভিসেস, তাহলে মেনকে আমাদের ইনফরমেশন দিতে হবে, মেনকে আবার সার্ভিস দিতে হবে যাতে। সো উই নিড টু ইমপ্রুভ মেন্স অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ইনফরমেশন। কমিউনিকেশন উইথ দ্যার পার্টনার্স, পলিসি প্রোগ্রাম থাকবে যেখানে পার্টনার কমিউনিকেশনটা বেটার হবে, সেটাকে অ্যাড্রেস করবে। রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার নিডস অফ কাপলস, এবং কাপলের রিপ্রোডাক্টিভ হেলথ নিডস কেয়ারকে অ্যাড্রেস করবে। তো এই পলিসি এবং প্রোগ্রামসের মধ্যে আমাদের এই বিষয়গুলোকে ইনক্লুড করতে হবে, বুঝতে পেরেছ? সো মেন ইনভলভ করার জন্য আমরা যে ধরনের পলিসি এবং প্রোগ্রাম নিব, কিসের জন্য? রিপ্রোডাক্টিভ হেলথ করার জন্য, সেখানে আমাদের এই বিষয়গুলোকে ইনক্লুড করতে হবে। সো মেল ইনভলভমেন্ট এ প্রমিসিং স্ট্র্যাটেজি টু স্লো দ্য স্প্রেড অফ এইচআইভি এন্ড আদার্স। আগে যে কথাটা আমরা বলেছি যে এসটিও এইচআইভির ক্ষেত্রে তাদের স্প্রেড করার রোলটা অনেক বেশি, তাহলে নিশ্চয়ই আমরা যদি মেল ইনভলভ করতে পারি এই স্ট্র্যাটেজিটা কি লাভ হবে আমার? দ্যাট উইল স্লো দ্য স্প্রেড অফ এইচআইভি এইডস অ্যান্ড আদার এসটিআইস, দ্যাট উইল প্রিভেন্ট আনইনটেন্ডেড প্রেগনেন্সিস। সো কিভাবে প্রিভেন্ট করবে? দে উইল ইউজ ফ্যামিলি প্ল্যানিং মেথডস, the couple will use family planning methods that will prevent unintended pregnancy, reduce unmet need for family planning. So যেহেতু unmet need, অর্থাৎ তারা বেশিরভাগই দেখা যায় যে তাদের ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করছে না, সেক্ষেত্রে কিছুটা আনমেট নিডটা কমবে, তারা ইন্টারেস্টেড হবে কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করার জন্য। দ্যাট উইল ফস্টার সেফ মাদারহুড, তো সেফ মাদারহুড এনকারেজ করবে, এটা তোমরা বলেছো আগেও। দ্যাট উইল প্র্যাকটিস রেসপন্সিবল ফাদারহুড, শুধুমাত্র সেফ মাদারহুড এনশিওর করবে, ফস্টার করবে তা না। সো দ্যাট উইল রেসপন্সিবল ফাদারহুডকেও তোমার এখানে প্র্যাকটিস হবে। স্টপ অ্যাবিউজ অফ উইমেন, এবং উইমেন অর্থাৎ ভায়োলেন্স এগেনস্ট উইমেন যেগুলো ছিল সেক্ষেত্রে এই অ্যাবিউজটা অনেকখানি কমে আসবে মেল ইনভলভমেন্ট করার জন্য। তাহলে বোঝা গেল এই স্ট্র্যাটেজি কি কি লাভ হচ্ছে আমার, এগুলো মনে রাখতে হবে তোমাকে, হ্যাঁ, যে ওয়াই উই শুড ইনভলভ মেল। তাহলে তোমাকে এই কথাগুলো বলতে হবে যে আমাদের কি কি লাভ হয়, বেনিফিট গুলা কি হবে। সো হোয়াট আর দ্য মেন্স রোল ইন রিপ্রোডাক্টিভ হেলথ, মেন্স এর রোল কি? এখন আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা কম্পোনেন্টের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট গুলার মধ্যে মেন্স রোলগুলা কি সেগুলো আমরা দেখব, এবং কিভাবে এই রোলগুলোর মধ্যে আমরা কিভাবে আসলে ইনভলভমেন্টটা বাড়াতে পারবো সেটাই আমাদের মুখ্য বিষয়। মেন্স রোল ইন রিপ্রোডাক্টিভ হেলথ বলা বুঝতে পারছেন কোথায় কোথায় মেন ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছে। মেন ক্যান প্লে এ কনস্ট্রাকটিভ রোল ইন কন্ট্রাসেপশন এন্ড চাইল্ড রিয়ারিং, আগেও বলা হয়েছে, নাথিং টু এক্সপ্লেইন। Partners who can discuss and jointly make reproductive health decision can make better, more informed and healthier decision, আগেও বলা হয়েছে। So that is applicable for family planning এর জন্য। Men's participation is crucial to avoid unintended pregnancy, এগুলো আগেই বলেছে, ওগুলোই কিন্তু আবার বলা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে এটা এখন ভাগ করে বলছি, শুধু আগের কথাগুলোই এখন ভাগ করে বলছি। Male involvement can lead to contraceptive uptake through the pathway of increased spousal communication.
তাহলে কিভাবে কন্ট্রাসেপটিভ আপটেকটা বাড়বে? ইনক্রিজ স্পাউজাল কমিউনিকেশন, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের যে কমিউনিকেশন গ্যাপ থাকে এই কমিউনিকেশন গ্যাপটা কমিয়ে দিবে, তাদের মধ্যে কমিউনিকেশনটা বেটার কমিউনিকেশন হবে, এইভাবে কন্ট্রাসেপটিভ ইউজটা বাড়বে মেল ইনভলভ হওয়ার। সো ইন কেস অফ ফ্যামিলি প্ল্যানিং, ইন কেস অফ সেফ মাদারহুড, men play many key roles. তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ভালোভাবে বলছিলে। Their decisions or actions make a difference. So their decisions, তাদের সিদ্ধান্ত এবং তাদের সেই পদক্ষেপগুলো, কার্যক্রম, actions, এই ডিসিশনের ভিত্তিতে সে যে কার্যক্রম নেবে, make a difference during pregnancy, delivery, postpartum period. তাহলে তিনটা পিরিয়ডে, শুধুমাত্র প্রেগনেন্সি পিরিয়ডে না, ডেলিভারির সময়ও তার ডিসিশন, তার অ্যাকশন, পোস্টপার্টাম পিরিয়ডে তার ডিসিশন, তার অ্যাকশন একটা ডিফারেন্স তৈরি করে দিবে, ঠিক আছে? সো যে ক্ষেত্রে মেলকে ইনভলভ করতে পারবো ডিউরিং দিস সেফ মাদারহুড, সো ইন দ্য সেফ মাদারহুড প্রোগ্রামে আমরা যদি ইনভলভ করতে পারি ডিউরিং প্রেগনেন্সি, ডেলিভারি, পোস্টপার্টাম পিরিয়ড, দ্যাট উইল মেক আ ডিফারেন্স ডেফিনেটলি। সো বেটার প্রেগনেন্সি আউটকাম, বেটার ডেলিভারি আউটকাম, বেটার পোস্টপার্টাম পিরিয়ড ম্যানেজমেন্ট। সো এটা কিন্তু বোঝা খুব একটা কঠিন না, তোমরা নিজেরা কিছু এক্সাম্পল দিয়েছো। ডেলিভারির কথা তো আমরা অনেক এক্সাম্পলে আলোচনা করেছি, এবং পোস্টপার্টাম পিরিয়ডে যদি তার কোনো কমপ্লিকেশনস দেখা দেয় তাহলে তার ডিসিশন এবং অ্যাকশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। ডিউরিং প্রেগনেন্সি কি কি, এখানে আবার আমরা প্রেগনেন্সি, ডেলিভারি, পোস্টপার্টাম পিরিয়ডকে আলাদা আলাদা করে আবার দেখানো হচ্ছে। ডিউরিং প্রেগনেন্সি, বাই এনশিওরিং গুড নিউট্রিশন, প্লেন্টি অফ রেস্ট। রেস্ট, একজন হাজবেন্ড যদি সহযোগিতা না করে তাহলে একজন ওয়াইফের পক্ষে কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে রেস্ট নেওয়া সম্ভব হয় না, রেস্টকে এনশিওর করা যায় না, গুড নিউট্রিশনকে এনশিওর করা যায় না। সো ডিউরিং প্রেগনেন্সি, সেফ প্রেগনেন্সিস, টাইমলি রেফারাল অ্যান্ড হেলদি বেবিস, সো এগুলো সব এনশিওর করা যায় যদি আমরা মেলকে ইনভলভ করতে পারি। মেল ডিসিশন অ্যান্ড অ্যাকশন, হেল্পিং প্রেগনেন্ট উইমেন স্টে হেলদি, ensure proper antenatal and early care, provide transportation, provide funds to pay for visits, এগুলো সব বুঝতে পারি, এগুলো না বোঝার কিছু নাই। লার্ন অ্যাবাউট দ্য সিমটমস অফ প্রেগনেন্সি কমপ্লিকেশনস। কেন বলছে এটা? প্রেগনেন্সি কমপ্লিকেশনের সিমটমস যদি সে জানে তাহলে কি হবে? পার্টিকুলারলি হাই রিস্ক প্রেগনেন্সি, আমরা বলছি না কতগুলো হাই রিস্ক প্রেগনেন্সির কিছু সাইন সিমটম আছে না, সেগুলো যদি সে লার্ন করে তাহলে অবশ্যই সে অনুযায়ী ডিসিশন এবং অ্যাকশন নিতে সক্ষম হবে, তাহলেই একজন প্রেগনেন্ট উইমেন হেলদি থাকবে। নন প্রেগনেন্ট স্টেজ, এটা গেল প্রেগনেন্সি পিরিয়ডে। নন প্রেগনেন্ট স্টেজে কি করতে পারে? ডিউরিং দ্য নন প্রেগনেন্ট ইন্টারভেল পিরিয়ড, প্ল্যানিং দেয়ার ফ্যামিলিজ, এই পিরিয়ডের সময় কি রোল হবে? ফ্যামিলি প্ল্যানিংটা করা হবে এই সময়। বার্থ লিমিট করার জন্য, যে হাউ মেনি বার্থ দে ওয়ান্ট, বাচ্চা যদি দুটো থাকে তাহলে দে উইল থিঙ্ক অ্যাবাউট not to take anymore. Then space at least 2 years on apart. এখন এই যে চাইল্ড স্পেসিং, যদি একটা ফার্স্ট বার্থ হয় তার যদি দুটো বাচ্চা নেওয়ার থাকে তাহলে স্পেসিং নেক্সট কবে সে করবে, এটা নন প্রেগনেন্সি অবস্থাতেই ইন্টারভেল পিরিয়ডে তাকে ডিসিশনটা নিতে হবে। সো এখন অ্যাটলিস্ট 2 years, এখন অবশ্য 3 years এর কথা বলা হয়, বাট অ্যাটলিস্ট 2 years থাকতে পারে। কন্ট্রাসেপটিভ ইউজকে সাপোর্ট করবে, সাপোর্ট কন্ট্রাসেপটিভ ইউজ, নন প্রেগনেন্ট স্টেজে তার যে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে সেটা সাপোর্ট করবে বা নিজেও সে ইউজ করবে। অ্যাকম্পানিং দেয়ার পার্টনার্স ফর সার্ভিসেস, যে কোনো সার্ভিসেস, সেটা ইন্টিনেটালে হতে পারে, পোস্টনেটালে হতে পারে, ডেলিভারি, সবসময় অ্যাকম্পানি করবে। তোমরা এখন জানো যে এখন লিভ ফর ফাদারহুড, হ্যাঁ, আগে শুধু ম্যাটারনিটি লিভ ছিল, এখন কিন্তু প্যাটার্নিটি লিভও আছে। প্যাটার্নিটি লিভটাই আসলে এই মেল পার্টিসিপেশনের একটা পদক্ষেপ, মেল ইনভলভমেন্ট করার একটা পদক্ষেপ হচ্ছে প্যাটার্নিটি লিভটাকে গভর্নমেন্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করা। আমাদের দেশে কি হয়েছে হাবিব, বলতে পারো প্যাটার্নিটি লিভ কি অ্যাপ্রুভড? কারণ বলতে পারছি না, এখনো অ্যাপ্রুভ না আমার জানা মতে, এখন পর্যন্ত কোনো ল হয়নি, তাই না? জি ম্যাডাম। অনেক জায়গায় প্যাটার্নিটি লিভ কিন্তু দিচ্ছে, যেমন আমরা যদি কোম্পানিগুলো অল্প দিনের জন্য দেয়। নিউজিল্যান্ডে খেলতে গেল না আমাদের সাকিব আল হাসান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার অফ আওয়ার কান্ট্রি, সে কিন্তু প্যাটার্নিটি লিভে গেল যতটুকু জেনেছি। সো ইনফর্মালি কিন্তু প্যাটার্নিটি লিভ এখন কিন্তু অনেক জায়গায় অ্যাকসেপ্টেবল, হয়তো এখনো ল হয়নি এটার পরে কোনো, বাট স্টিল অনেক অর্গানাইজেশন প্যাটার্নিটি লিভ কিন্তু দিচ্ছে, দ্যাট ডিউরিং ডেলিভারি অ্যান্ড পোস্টপার্টাম পিরিয়ডে যাতে সে ওয়াইফকে অ্যাকম্পানি করতে পারে।
বাচ্চাটাকে দেখভাল করতে পারে সেই কারণে। So support contraceptive use, non-pregnant interval এর সময় accompany the partner for services, communicate with each other to meet needs, এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা স্পাউসাল কমিউনিকেশনটাকে বাড়াবে নন প্রেগনেন্ট স্টেজে, যাতে করে তাদের যে সমস্ত নিডগুলো আছে সেগুলো তারা মিট আপ করতে পারে। ডিউরিং ডেলিভারি অ্যারেঞ্জিং ফর স্কিল কেয়ার, ডেলিভারিতে মূল কাজই হচ্ছে স্কিল কেয়ার অ্যারেঞ্জ করা। সেটা কিভাবে করবে? ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট প্রেজেন্ট ডিউরিং চাইল্ড বার্থ ক্যান মিন দ্য ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। এটা তো আমরা সবাই জানি যে ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট যদি থাকে, দ্যাটস এ বিগ ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। Then men can help arranging for a trained attendant to be available for the delivery and by paying for the services. তাহলে একজন ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট অ্যাভেলেবল করার মূল দায়িত্ব হচ্ছে মেইলের, and by paying for the services. They also can arrange ahead of time for transportation and can buy busy supplies if necessary. সেটা তো আমরা জানি, সেফ মাদারহুড এনশিওর করার জন্য ট্রান্সপোর্টেশন আগে থেকেই অ্যারেঞ্জ করতে হবে, ওয়েল অ্যাহেড অফ টাইম অ্যারেঞ্জ করতে হবে, এবং যা যা সাপ্লাই দরকার সেগুলো কিনতে হবে, যা যা প্রয়োজনীয় জিনিস যদি দরকার হয় সেগুলো কিনতে হবে। সো ডেলিভারির সময় একজন মেল এই কাজগুলো কিন্তু করতে পারে। ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ড কি রোল হবে? Men can help with household chores. কারণ পোস্টপার্টাম পিরিয়ডে আমরা কিন্তু বলি at least 45 days and for 3 months তাকে কিন্তু উইমেনকে কিন্তু রেস্ট নিতে হয়, অনেক ধরনের হেভি কাজ করা যায় না। 45 days তাকে আমরা অনেক রেস্ট নিতে বলি। পাশাপাশি হাউস হোল্ড যে ভারী ভারী কাজ এগুলো কিন্তু প্রথম 3 মাস বা 6 মাসে করা নিষেধ করা হয়। হ্যাঁ, তো এই হেল্পগুলো কে করবে? এই কাজগুলো কে করতে পারে? মেন ক্যান হেল্প উইথ হাউস হোল্ড চোরস, ক্যান এনকারেজ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, সে যদি হেল্প করে তাহলে ব্রেস্ট ফিডিংটা অনেক সাকসেসফুলি করা সম্ভব হয়। ওকে, কারণ মা সবসময় যদি বাসার কাজকর্ম নিয়ে টেনশনে থাকে তাহলে ব্রেস্ট ফিডিং পারফরমেন্সকে এফেক্ট করে, ব্রেস্ট ফিডিং পারফরমেন্সকে এফেক্ট করতে পারে। ওকে, সো men involvement during postpartum period can encourage breastfeeding, can begin using contraception. Postpartum period e contraception use করা যেতে পারে। পার্টিকুলারলি আমরা postpartum period এ সবসময় আমরা এনকারেজ করি মেল মেথড অফ কন্ট্রাসেপশন। এটা কে করতে পারবে? তো নিশ্চয়ই মেল ইনভলভ করতে পারলে তার হাজবেন্ড সেটা করতে। সো এটা হচ্ছিল তোমার 3টা পিরিয়ডে কি কি রোল প্লে করবে। ডিউরিং প্রেগনেন্সি, ইন্টিনেটাল প্রেগনেন্সি পিরিয়ড, ডিউরিং ডেলিভারি পিরিয়ড, ডিউরিং পোস্টপার্টাম পিরিয়ড কি রোল প্লে করতে পারবে সেই বিষয়টা ছিল। অ্যান্ড চাইল্ড রিয়ারিং এ কি করতে পারবে? মেন ক্যান বি রেসপন্সিবল ফাদার বাই বিকামিং মোর ইনভলভ ইন দেয়ার চিলড্রেন্স হেলদি ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। সো অ্যাকচুয়ালি চিলড্রেন্সের হেলদি ফিজিক্যাল ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য প্যারেন্টাল রোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চাইল্ড হেলথে মনে হয় পড়েছো যে প্যারেন্ট কীভাবে লাভ অ্যান্ড কেয়ার যদি না দেওয়া হয় তাহলে চাইল্ডদের ফিজিক্যাল, social, emotional development hamper হয়। So ensuring that their children receive all the needed immunization. So বাচ্চাদের immunization ensure করতে পারবে, বাবা হয়তো নিয়ে যেতে পারে immunizationের জন্য। Helping in children's day to day care, প্রতিদিনকার যে ডে টু ডে কেয়ার, তার ন্যাপি চেঞ্জ করা, তাকে গোসল করানো, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কাজেই কিন্তু মেন ক্যান বি রেসপন্সিবল। একজন রেসপন্সিবল ফাদার হিসেবে মেন এই রোলটা প্লে করতে পারে। ওকে, what are the barriers? তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়েছে যে মেন্স রোল, রিপ্রোডাক্টিভ হেলথ, পার্টিকুলারলি যদি আমরা বলি ফ্যামিলি প্ল্যানিং এ কি রোল, তো এইগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। সেফ মাদারহুডের জন্য কি রোল, তারপর হচ্ছে একজন চাইল্ড রিয়ারিং এর জন্য কি রোল, বাচ্চার চাইল্ড হেলথ ইমপ্রুভ করার জন্য এইভাবে যদি বলি তার কি রোল সে প্লে করতে পারে। সো এখানে আমাদের ব্যারিয়ার্স গুলো জানতে হবে। ব্যারিয়ার্স লিমিটিং দ্য মেন ইনভলভমেন্ট, কি কি ব্যারিয়ার? প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রোগ্রামস নট geared to meet men's needs. So primary health care program e men's need ke address kora hoy na. Limit contraceptive options for men. মেনদের জন্য লিমিটেড কন্ট্রাসেপটিভ অপশন আছে, সেটা একটা কারণ। রিউমার্স অ্যান্ড মিসকনসেপশন, সেগুলো একটা ব্যারিয়ার। কিছু রিউমার মিসকনসেপশন আছে, যেগুলো অনেক ধরনের মিসকনসেপশন আছে, সেগুলো ব্যারিয়ার হিসেবে কাজ করছে। আনফেভারেবল সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাইমেট, সবচেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সোশ্যাল, নট অনলি সোশ্যাল, ফ্যামিলিয়াল সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাইমেট আনফেভারেবল। তোমরা ফ্যামিলিয়ালটা অ্যাড করে দিও।
আনফেভারেবল ফ্যামিলিয়াল, সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাইমেট, যেটা একটু আগে আমি ডিসকাস করছিলাম তোমাদের সাথে। প্রায়োরিটিস টু ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিসেস, সবসময় প্রায়োরিটি, এটা একটা ব্যারিয়ার যে ওমেনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিসেস প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রোভাইডার্স বায়াস এগেনস্ট মেল ইনভলভমেন্ট, যারা সার্ভিস দিচ্ছে তারাই মেলকে সার্ভিস দেয় না সেভাবে, সো দ্যাট ইজ প্রোভাইডার্স বায়াস। ল্যাক অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যারিয়ার, যে তাদের কাছে ইনফরমেশন বা নলেজ এগুলোর গ্যাপ আছে, যার জন্য তারা এগুলোর মধ্যে ইনভলভ হয় না। পাশাপাশি তাদের মধ্যে মিসকনসেপশন এন্ড রিউমার কাজ করে, এবং এই যে সবগুলো একসাথে মিলিয়ে, কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য না, সবগুলো একসাথে মিলিয়ে কিন্তু এই ব্যারিয়ার হিসেবে কাজ করে তার। লিমিটেড কমিউনিকেশন বিটুইন স্পাউসেস অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং, পার্টিকুলারলি এমনিতেই লিমিটেড কমিউনিকেশন রিপ্রোডাক্টিভ হেলথের বিষয়ে সবসময় কমিউনিকেশনটা খুবই লিমিটেড বিটুইন স্পাউসেস, পার্টিকুলারলি তার ফ্যামিলি প্ল্যানিং নিডস বিষয়ে অনেক বেশি লিমিটেড, কমিউনিকেশনটা খুবই কম। এটা বিভিন্ন কারণে হতে পারে, সামাজিক কারণে, ছোটবেলা থেকে কিভাবে সে বড় হয়েছে, এইভাবে সে কোনো এই ধরনের কথাগুলো বলতে ভীষণ লজ্জাবোধ করে, এই ব্যারিয়ার গুলোকে সে ক্রস করতে পারে না। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার্স আর মোস্টলি ফিমেল। আমাদের দেশেও তুমি দেখবা FWA, FWB, এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফিমেল, যার ফলেও মেলরা কিন্তু এই সার্ভিসের মধ্যে যায় না, বা মেলদের সাথে কমিউনিকেশনই হয় না, মেলরা এসব সার্ভিস নিতেও যায় না এসব কারণে, যার জন্য সার্ভিস প্রোভাইডারদের সাথে মেলদের সাথে যোগাযোগটা ওইভাবে হয় না। সো মেন নিড মোর ইনফরমেশন অন, কি কি বিষয়ে আমাদের মেনকে বেশি বেশি ইনফরমেশন দেওয়া দরকার, যে ইনফরমেশন গুলো তাদের কাছে নাই, যেমন কন্ট্রাসেপশনের বিষয়ে তাদের ইনফরমেশন দেওয়া দরকার, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, কিভাবে বাচ্চা হয়, কিভাবে একটা মেয়ে শিশু জন্মায়, কিভাবে ছেলে শিশু জন্মায়, একটা সেক্স ডিটারমিনেশন ইন কেস অফ প্রেগনেন্সি কিভাবে হয়। কারণ কি আমাদের সোসাইটি ফ্যামিলির যে কালচার এখনো আছে, একটা ফিমেল যদি ফিমেল জন্ম হয় তাহলে সবসময় দোষ দেওয়া হয় কার, ফিমেলকে দোষ দেওয়া হয়। মেয়ে শিশু জন্মদানের জন্য দোষারোপ করা হয় ফিমেলকে, এবং এই মেয়ে শিশু জন্মদান করার জন্য অনেক ফ্যামিলিতে কিন্তু বিয়ে ভেঙেও গেছে। আমার জানা মতে একটা খুবই হাই ক্লাস, হাইলি এডুকেটেড হাই ক্লাস সোসাইটি, সেখানে সেই একজন ফিমেল ডক্টরকে বিয়ে করেছিল, তার হাজবেন্ড ছিল সম্ভবত ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার সাহেব তার প্রথম বাচ্চা যখন কন্যা সন্তান জন্মায়, সে তার চিকিৎসক ওয়াইফকে সমস্ত দোষারোপ করে সে এই সম্পর্ক ভেঙে দিয়েছিল, কারণ তাদের প্রয়োজন ছিল ছেলে শিশু, কারণ উত্তরাধিকার একটা বড় কথা, বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী তারা, অনেক ধনী পিপল। সো এটা একটা অন্যতম একটা কারণ ছিল, এটা আমি নিজে পার্সোনালি আমি জানি। সো এই কারণে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এবং গ্রামে গঞ্জে অহর্নিশি ইনফার্টিলিটির জন্য ফিমেলকে দোষারোপ করা হয়, ফিমেল চাইল্ড জন্ম দেওয়ার জন্য ফিমেলকে দোষারোপ করা হয়। সো সব দোষ এসে ফিমেল উপরে। সো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি যদি তারা জানতো তাহলে এই দোষ থেকে, এই জিনিসগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারত। সেক্সুয়ালিটি ব্যাপারে তাদেরকে জানাতে হবে, প্রেগনেন্সি ব্যাপারে তাদেরকে ধারণা দিতে হবে, STI কিভাবে ছড়ায়, কি হয় না হয়, STI এর সাথে আমরা HIV অ্যাড করবো, STI আর HIV, হ্যাঁ, এই বিষয়ে ইনফরমেশন দরকার। ওকে, আমি যেগুলো বলছি এগুলো অ্যাড করে দিই। আদার রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, সো এইগুলোর বাইরেও আদার রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সম্পর্কেও তাদেরকে জানাতে হবে। পার্টিকুলারলি যেমন ধরো তাদেরকে যেটা ধারণা দিতে হবে সেটা হলো যে ইনফার্টিলিটি, এখানে অ্যাড করা হয়, ইনফার্টিলিটি বিষয়টা তাদেরকে ধারণা দিতে হবে। ওকে, সো আমরা এতক্ষণ দেখলাম যে কি কি ইনফরমেশন দিব, কি কি ব্যারিয়ার্স গুলো আছে যাতে ইনভলভমেন্টটা কমে যাচ্ছে, এবং কিভাবে আমরা মেনকে ইনভলভ করতে পারবো। তিনটা ক্ষেত্রে আমরা বলেছি, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, একটা সেফ মাদারহুড, মূলত এই দুটাকেই আমরা এলাবোরেটলি বলেছি। এখন দেখবো হাউ টু ইনভলভ দেম, কিভাবে আমরা ইনভলভ করব। ডিজাইন IEC ম্যাটেরিয়ালস। IEC বলতে কি বোঝায় বলো? IEC কি? কে জানো? না কেউ তো জানতে পারো, বলো IEC কি? IEC ম্যাটেরিয়ালস এর কথা বলছে। হ্যাঁ, তো IEC ম্যাটেরিয়ালস কি? IEC ম্যাটেরিয়ালস হচ্ছে ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যাটেরিয়ালস। ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। এখন এই শব্দটা পরিবর্তিত হয়ে
বিসিসি হয়েছে। বিসিসি দিয়ে কি হয় জানো কেউ? বিসিসি, বিসিসি, বি, Behavioral and change communication. গুড, ভেরি গুড। এখন হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। শুধুমাত্র ইনফরমেশন, এডুকেশন আর কমিউনিকেশন ম্যাটেরিয়াল দিলেই হবে না, এগুলো ম্যাটেরিয়ালের কথা বলেছে। বিসিসি হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। তো এই ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন প্রোগ্রাম তৈরি করতে হবে, সার্ভিসেস, প্রোগ্রামস অ্যান্ড সার্ভিসেস ফোকাস জেন্ডার ইকুয়ালিটি। সো এই ম্যাটেরিয়ালগুলোকে মেইনলি ফোকাস করতে হবে জেন্ডার ইকুয়ালিটি। And reproductive health information and services should be focus the couple rather than the individual. So আমরা যখনই যে কোনো reproductive health information সার্ভিস দিব, আমাদের টার্গেট গ্রুপ কারা হবে? That has to be couple rather than শুধু women না, ওকে, শুধু men না। So couple need to be involved. Remove myths about condom and vasectomy. So অনেক ধরনের মিথস আছে রিগার্ডিং কন্ডম ইউজ সম্পর্কে। আমি একটা মিথের কথা জানি, বলে যে তাদের সেক্সুয়াল পাওয়ার কমে যায়, এই কথাটা বলা হয় কন্ডম ইউজ করলে। সো দিস ইজ নট ট্রু, ওকে। সো আরো অনেক মিথ আছে, ভ্যাসেক্টমির সাথেও আছে যে ভ্যাসেক্টমি করলে সেক্সুয়াল পাওয়ার কমে যাচ্ছে, ওকে। সো এই বিষয়গুলো যে মিথস গুলো আছে, এই মিথস গুলাকে রিমুভ করতে হবে। তাহলে হলে মেল ইনভলভ হবে না, সে ভ্যাসেক্টমি করবে না, সে কন্ডম ব্যবহার করবে না। বিভিন্ন ধরনের আরো অনেক মিথ হয়তো আছে এটার সাথে। সার্ভিস প্রোভাইডার্স টু বি সেন্সিটাইজড ফর মেন্স রিপ্রোডাক্টিভ হেলথ নিডস, এবং যেখানে সার্ভিস প্রোভাইড করছে তারা মেন্সের যে কি কি নিড আছে সেটাও তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকেও সেই সার্ভিসগুলো দিতে হবে। শুধুমাত্র ওমেন ফোকাস সার্ভিস দিলে হবে না। রিপ্রোডাক্টিভ হেলথ ক্লিনিক্স, কনস্টেলেশন হেলথ সার্ভিসেস মে ইনক্রিজ দি মেল ক্লায়েন্টি। কনস্টেলেশন হেলথ সার্ভিসেস অর্থাৎ মেল আর ফিমেল বোথ ইনক্লুড করে যে সার্ভিস, সেই সার্ভিসের জন্য তাহলে মেল ক্লায়েন্টগুলো বেড়ে যেতে পারে। তাহলে ইনভলভমেন্ট করার জন্য কি কি করতে হবে, এই বিষয়গুলো জোর দিতে হবে। সেপারেট ক্লিনিক ফর মেলস, মেলসদের জন্য আলাদা হতে পারে, সে ফ্যামিলি প্ল্যানিং এ মেলদের আলাদা ক্লিনিক হতে পারে, ফিমেলদের আলাদা ক্লিনিক হতে পারে। সেপারেট ক্লিনিক ফর মেলস, আই থিঙ্ক দিস শুড বি অ্যাপ্লিকেবল নট ফর ফ্যামিলি প্ল্যানিং। এটা হবে মেইনলি ধরো তোমার সেপারেট ক্লিনিক, যেটা ধরো এসটিআই এর জন্য হতে পারে, ওকে। ইমপ্রুভ সার্ভিসেস অ্যাট এক্সিস্টিং ক্লিনিক্স, ক্লিনিক্সের সার্ভিসগুলোকে ইমপ্রুভ করতে হবে। ওয়ার্কপ্লেসের সার্ভিস অ্যাভেল করতে হবে, ওয়ার্কপ্লেস সার্ভিসেস, কমিউনিটি বেসড সার্ভিসেস দিতে হবে, অ্যান্ড কমার্শিয়াল অ্যান্ড সোশ্যাল মার্কেটিং করতে হবে। ইনক্রিজ কন্ট্রাসেপটিভ চয়েস ফর মেন, আরও বেশি যাতে মেল কন্ট্রাসেপ্টর আছে সেটাকে বাড়াতে হবে। ট্রেন প্রোভাইডার্স অ্যাবাউট মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ নিডস, যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে ট্রেন করতে হবে রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিডস, particularly focusing on male. মনে হয় দিস ইজ দ্য লাস্ট স্লাইড। সো ইনভলভ করার জন্য কয়েকটা স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে, কিভাবে ইনভলভ করবো তাদেরকে আমি। সো আমরা চলে এসেছি শেষে। এখন আমরা দেখি যে আমি আসলে কতটা বোঝাতে পেরেছি। মেল পার্টিসিপেশন ইন রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বোঝায়, যে কেউ বলো, ভলেন্টিয়ার, ভলেন্টারিলি বলো। ম্যাডাম ওইভাবে বলতে পারবো না, বাংলায় যেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে। শুধু রেসপন্সিবিলিটি নিতে হবে, নিতে হবে প্লাস পালন করতে হবে। কারণ হচ্ছে মেলটা হচ্ছে মেলের ইনভলভমেন্ট ইন ওভারঅল ওয়েলবিং অফ দ্য রিপ্রোডাক্টিভ ওয়েলবিং অফ দ্য কাপল, মানে কাপলের ওভারঅল রিপ্রোডাক্টিভ ওয়েলবিং এর উপর মধ্যে মেলের যে অল পার্টিসিপেশন ম্যাটারস অফ, সেটা করে। এভাবে বলো যে অল ম্যাটারস অফ রিপ্রোডাক্টিভ হেলথ, সেটার মধ্যে অনেক অনেক কম্পোনেন্ট আছে রিপ্রোডাক্টিভ হেলথের, সবগুলোতে মেল পার্টিসিপেশনটাকে এনশিওর বাড়াতে হবে। এটাই
ওকে, শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাডাম, এখন শোনা যাচ্ছে। কানেকশন, হ্যাঁ হ্যাঁ, এখন ডিসকানেক্টেড ছিল, এখন এই জন্য শেয়ারিং স্ক্রিনে চলে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে মেন ইনভলভ কোথায় কোথায় করতে পারবো রিপ্রোডাক্টিভ হেলথে, ফ্যামিলি প্ল্যানিং এর কোথায় কোথায় মেন্স রোল আছে, সেফ মাদারহুডের মধ্যে অ্যান্টিনেটাল প্রেগন্যান্সি পিরিয়ডে কি রোল আছে, ডেলিভারির সময় কি রোল আছে, বলতে পারবো ইনশাল্লাহ ম্যাডাম পারবো। ইনশাআল্লাহ? তো ওগুলো তো কঠিন কিছু না, সহজ, আমরা বুঝতে পারি, তাই না? জি ম্যাডাম। ওকে, আর মেইন ইনভলভ করে আমাদের কি বেনিফিট হয়, স্ট্র্যাটেজি গুলো কি কি হবে, এই হলো এটার প্রশ্ন, তাই তো? আমার মনে হয় ইটস নট ভেরি ডিফিকাল্ট ফর ইউ, কারণ আজকের সেশনটা আমার মনে হয় যে আমরা আগে থেকেই মোটামুটি কিছুটা হলো আমাদের ধারণা আছে, এবং কিভাবে আমরা এটা বাড়াতে পারি এটাই হলো আসল। আমাদের মেইন ইনভলভমেন্টটা বাড়ানোই হচ্ছে আমাদের আসল, পার্টিকুলারলি ফোকাসিং অন আওয়ার সোসাইটি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের সেশন কি কঠিন মনে হচ্ছে হাবিব? না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, অনেক ভালো হয়েছে। ইজি, সহজ, ঠিক আছে, বেশি কঠিন কিছু নাই। মানে মোটামুটি এই প্রশ্নগুলো যদি আমরা বুঝতে পারি যে কি কিভাবে কোথায় কোথায় আসলে ব্যারিয়ার গুলা কি, একটা হচ্ছে যে মেইন ইনভলভমেন্ট বলতে কি বোঝাচ্ছে, তাই না, সেটা একটু ভালোভাবে বুঝতে হবে যে মেইন ইনভলভ কেন কেন করছি, ইনভলভ না করলে কি হবে, কি কি সুবিধা আছে করার জন্য, এইভাবে সহজ প্রশ্নগুলোই জিজ্ঞেস করা হয়। আর কোথায় কোথায় আমরা সেফ মাদারহুডে কিভাবে ইনভলভ করতে পারি, ফ্যামিলি প্ল্যানে কিভাবে ইনভলভ করতে পারি, এসটিআই এইচআইভি প্রিভেনশনে কিভাবে ইনভেন্ট করতে পারি। ম্যাডাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম আমাদের দেশের গাইনি ডাক্তাররা মেল পার্টিসিপেশনকে প্রায়োরিটি দেয় না, বললে আরো রাগ করে। হ্যাঁ, এই যে এখানেই তো এই যে আর হচ্ছে ব্যারিয়ার। ম্যাডাম ওই যে আমার যখন 3টা বেবি মিসক্যারেজ মানে প্রিমেচিউর ডেলিভারি হয়ে মারা গেল, আমার খুব মেন্টাল প্রবলেম হচ্ছিল। আমি আমার গাইনি ডাক্তারকে খুব রিকোয়েস্ট করতেছিলাম যে আমার হাজবেন্ডকে যেন কাউন্সিলিং করে। উনি আমাকে উল্টা বকতেছিল, বলতেছে হ্যাঁ তোমার হাজবেন্ডের কাউন্সিলিং এর কি দরকার আছে। আমি তার মানে তোমার গ্যাপটা তুমি চিন্তা করে দেখো যে তার নলেজ গ্যাপটা কত বেশি, সে কোনোদিনই একজন ভালো গাইনোকোলজিস্ট হতে পারবে না সে যদি কাপলকে ইনভলভ না করে, সে যদি ওয়াইফের প্রবলেমে হাজবেন্ডকে ইনভলভ না করে। এটা তো একটা সাধারণ বিষয়, এটার জন্য অনেক বেশি পড়াশোনা করা লাগে না, লাগে বলো? ম্যাডাম আমি তো অনেক ভালো লেভেলের তো ডাক্তারকে তার অনেক দেখাইছি, ওনারা সংকীর্ণতা কখনোই আছে, মেল এবং পার্টিসিপেশন এটা করে ভেরি না। ট্রু। এবং এই যে একটু আগে আমরা বলেছি না, সার্ভিস প্রোভাইডারদেরই তো তোমার নলেজ নাই, তারা সার্ভিস দেয় না, তারা হাজবেন্ডকে ইনভলভ করে না, তাদেরই তো প্রবলেম অ্যাকচুয়ালি। তো এগুলো ম্যাডাম যে এখন বললেও রাগ করে, করে, যদি বলি যে ম্যাডাম উনাদেরকে একটু বুঝাইয়া দেন, বললেও রাগ করে। ইউনাইটেড হাসপাতালে আমার ভাইয়ের ছেলে যখন হলো, ভাইয়ের বউ, তখন তারা হাজবেন্ডকে ওই কাচের বাইরে থেকে দেখতে বলেছে যে কিভাবে সিজার হচ্ছে, আপনি দেখেন থাকেন। এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আগে। তো এই মানসিকতা চেঞ্জ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আইরিন ঠিক বলেছো একদম, মানসিকতা যদি চেঞ্জ না হয়, আমি তো ফিমেলেরই তো মানসিকতা নাই, এটা তো তুমি যে কোনো ক্ষেত্রেই তুমি দেখো। ম্যাম, এইসবের জন্য আমাদের সমাজ ব্যবস্থা অনেকটা দায়ী। হ্যাঁ, এইসব কথার জন্য আমাদের সমাজ ব্যবস্থা অনেকটা এটা দায়ী। তো বলেছি না আমরা, জি ম্যাম। ফ্যামিলি কালচার সোসাইটির কথা বলেছি না এখানে। জি ম্যাম। তো এটার জন্যই তো তুমি কাজের থেকে কিভাবে ইনভলভ করবা, ইনভলভ করতে গেলে এই যে ব্যারিয়ার, দিস আর দ্য ব্যারিয়ার্স, তুমি নিজে প্র্যাকটিক্যাল জীবনেই দেখছো কত ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ার গুলাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? সেটাই। ওকে, তো তোমরা ভালো থেকো। হ্যাঁ বলো। শুধু তোমরা জানো, তোমার সিলেবাস তোমার কাছে নাই? আর দুটো আছে, একটা জেন্ডার হেলথ, একটা অ্যাডোলেসেন্ট হেলথ। এখন ওনার প্রশ্নটা হচ্ছে এটা কি একসাথে হবে নাকি দুই ক্লাস একটা করে? কোনটা? অ্যাডোলেসেন্ট হেলথ আছে। অ্যাডমিশন হেলথ চলছে না? আর না, এটা শুরু হয় চলছে নাই না, এটা। তাহলে পরে এখন হবে হয়তো। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করতেছি আমরা, এটা কি 3 মাস পর পর হবে পরে নাকি হবে।
একই সাথে হবে, এটাই। ঠিক আছে, দেখবো। ওকে, ম্যাডাম, ইউ আর ওয়েলকাম। ভালো থেকো, হ্যাঁ সবাই। আবার ম্যাডাম আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। নেক্সট উইকে। বাই বাই।